প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ৩ ভুবনের শিক্ষা। এখন শুরু করব নেদারল্যান্ডস অংশ। পৃথিবীর সবচেয়ে সুখী শিশুদের শিক্ষা। স্কুলে কিক্কার মেঘ। আমাদের দেশে স্কুল টিচার বলে, কথা বলবে না, চুপ করে থাকো। সে কথাটাই এখানকার টিচাররা বলে, দেখি কে কতক্ষণ ক্লাসে কথা না বলে চুপ থাকতে পারো। যে সবচেয়ে বেশি সময় থাকতে পারবে তার জন্য একটা উপহার আছে কিংবা সারপ্রাইজ আছে। মেঘ তখন ক্লাস ওয়ানে। একদিন ওদের ক্লাসে বলা হলো, যে ক্লাসে দুষ্টুমি করবে না, টিচারের কথা শুনবে, লক্ষ্মী হয়ে থাকবে, সে সপ্তাহ শেষে ওদের ক্লাসের সফট টয় কুলে কিক্কারকে বাসায় নিয়ে এসে পুরো সপ্তাহান্ত রাখতে পারবে। সবুজ রঙের সে ব্যাঙ আকৃতির কুলে কিক্কারকে ঝুলিয়ে গর্বিত মুখে মেঘ যখন ডে কেয়ার থেকে বের হয়ে আসতো, মেঘের সাথে সাথে আমিও অনেক গর্বিত ও আনন্দিত হতাম। তবে শর্ত হলো, পুরো সপ্তাহান্ত মেঘ আর কুলে কিক্কার কি কি করলো সেটা আমাকে কুলে কিক্কারের সাথে পাঠানো ডায়েরিতে লিখে পাঠাতে হবে। সোমবার সকালে যখন ক্লাস শুরুর আগে সবাই একসাথে গোল হয়ে বসে যার যার সপ্তাহান্তের গল্প বলবে, তখন টিচার ডায়েরি দেখে। জোরে জোরে মেঘ আর কুলে কিক্কারের সপ্তাহান্ত সবাইকে পড়ে শোনাবে। মেঘ তখন নিজেকে সম্মানিত বোধ করবে। প্রথম প্রথম আমারও ভালো লাগতো লিখে পাঠাতে। এরপর দেখলাম এটা প্রায় একটা নিয়মিত রুটিনে পরিণত হয়ে গেছে। প্রায় প্রতি সপ্তাহের শেষ দিনে মেঘকে ডে কেয়ারে আনতে গিয়ে যেই বলতাম, যাও লকার থেকে তোমার জিনিসপত্র আনো, সে তার বানানো নানা খেলনাপাতি আর আঁকা ছবির সাথে সেই সবুজ রঙের কুলে কিক্কারকেও ঝুলিয়ে নিয়ে আসতো। আর আমি বানিয়ে বানিয়ে ডায়েরি লিখতে লিখতে ক্লান্ত। রেগে বলতাম, তুই আবার এইটা পেয়েছিস? ক্লাসে সবচেয়ে বোকা হলি তুই। সব বাচ্চা দুষ্টুমি করতে পারে, তুই পারিস না? তোর সাহস নেই? মেঘ বুঝতে পারতো না মা কেন এত রেগে যেত কুলে কিক্কার দেখলে। সে তো গুড করেছে। সমস্যাটা ছিল অনেক কিছুই। প্রথমত আমাকে বানিয়ে লিখতে হতো। বাচ্চার জন্য আলাদা সময় বের করা, রুটিন করা আমাদের পারিবারিক বা সামাজিক সংস্কৃতিতে নেই। আমরা কোথাও বেড়াতে গেলে বাচ্চাকে আমাদের সাথে নিয়ে যাই। বাচ্চারা ছুটোছুটি করে, বাবা মায়েরা তাদের ধমক দেয়, চুপ করে বসো। কিন্তু আদতে একটা বাচ্চা দিয়ে তার সমবয়সী কেউ না থাকলে একা চুপ করে বসে থাকতে পারে না, সে জিনিসটা আমাদের সমাজের খুব কম বাবা মাই হয়তো জানে। বরং অন্য কারো কারো বাচ্চা চুপচাপ বসে থাকতে পারে তার উদাহরণ টানে। একটা বাচ্চার চুপচাপ কিছু না করে ঘন্টাখানেক বসে থাকা যে স্বাস্থ্যকর কিছু নয়, সে কথাটাই বা কজন ভাবে। এখানে কেউ বাচ্চা নিয়ে বেড়াতে বের হলে বাচ্চার ছবি আঁকার খাতা, রং, পেন্সিল, তার প্রিয় খেলনাগুলো থেকে কিছু সাথে নিয়ে বের হয়। বাচ্চা যাতে নিজেকে আনন্দময়ভাবে ব্যস্ত রাখতে পারে তার ব্যবস্থা আগে ভেবে নেয়। কারণ সে আনন্দে থাকলে বাবা মায়েরা নিজেদের মধ্যে গল্প করতে পারবে। যে বাড়িতে বেড়াতে যাচ্ছে তাদের বাড়িতে সমবয়সী বাচ্চা থাকলেই যে নিজের বাচ্চার সাথে বনিবনা হবে এমন তো কোনো কথা নেই। আমরা সপ্তাহান্তে কারো বাড়িতে বেড়াতে গেলে মেয়েকে সাথে নিয়ে যেতাম, কিংবা কেউ যখন আমাদের বাড়িতে আসতো তখন তাদের বাচ্চা সাথে নিয়ে আসতো। এরকমটাই আমাদের রুটিন ছিল। বাচ্চারা আমাদের নিয়মের সাথে নিজেদেরকে মানিয়ে নেবে এমনটাই প্রত্যাশা থাকে আমাদের। কিন্তু এটা ডাচ সমাজ ব্যবস্থার জন্য অত্যন্ত বেমানান। ডাচেরা বাচ্চাকে নিয়ে সাঁতারে যাবে, পার্কে খেলতে নিয়ে যাবে, বইয়ের দোকানে ঘুরবে, কিংবা ঘরে বসেই শিশুতোষ কোনো সিনেমা দেখবে। কথা হলো, সপ্তাহান্তে বাচ্চার জন্য
আলাদা সময় বরাদ্দ থাকবে, যেটা শুধু তাদের ফ্যামিলি টাইম। আমাদের এ ব্যাপারগুলো এত কম থাকতো যে বানিয়ে বানিয়ে লিখতে লিখতে আমি হাঁপিয়ে উঠতাম। সাথে একটা লজ্জাও কাজ করত। 4 বছর বয়সী মেয়ে দেখছে মা বানিয়ে বানিয়ে গল্প বানাচ্ছে। বুঝতে পারতাম অনেক কিছু, চেষ্টাও করতাম ওদের থেকে শিখতে, অনুকরণ করতে, কিন্তু সবকিছু সবসময় করে উঠতে পারতাম না। কাঁদে না, কাঁদে না। নেদারল্যান্ডসের প্রি প্রি স্কুলিং শুরু হয় সাধারণত 2 বছর 3 মাস থেকে। পৌরসভা ভেদে নিয়মকানুন আলাদা হয়। কোথাও কোথাও আরও একটু পর থেকেও শুরু হয়। সাধারণত কোন পৌরসভা কোন খাতে কত খরচা করবে তার উপর ভিত্তি করে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। দরকার মতো সিদ্ধান্ত বদলানো হয়। প্রি স্কুলিং বাধ্যতামূলক নয়। 4 বছরের আগে যে কোনো সময় অভিভাবকেরা তাদের বাচ্চার প্রি স্কুলিংয়ে দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। তবে 2 বছর 3 মাস থেকেই বাচ্চারা প্রি স্কুলে যেতে পারে সপ্তাহে কিছু ঘন্টা। যেসব বাচ্চা ডে কেয়ারে যায় তাদের অবশ্য প্রি স্কুলে না গেলেও চলে। তবে প্রি স্কুল বাধ্যতামূলক না হলেও উৎসাহিত করা হয়। অটিস্টিক বা বিশেষ শিশুদের জন্য আলাদা স্কুল আছে, কিন্তু যেদিন বাচ্চা 4 বছরে পা দেবে সেদিন থেকে তার নির্দিষ্ট কিছু ঘন্টা স্কুলে আসা বাধ্যতামূলক। সেটা বছরের যে কোনো সময় হতে পারে। বাবা মায়েরা তাই বাচ্চার 4 বছর বয়সের আগেই আশেপাশের স্কুলে কথা বলে স্কুল নির্বাচন করে ফর্ম নিয়ে আসেন। এরপর বাচ্চার প্রথম স্কুলে যাওয়ার জন্য একটা নির্দিষ্ট তারিখ ঠিক করা হয়। কেউ কেউ 4 বছর পূর্ণ হওয়ার 1 সপ্তাহ আগে থেকে বাচ্চাকে একটু অভ্যস্ত করার জন্য স্কুলে দিয়ে আসেন। সেজন্য ডাচ স্কুলে ক্লাস 1 আর 2 একসাথে রাখা হয়। খেলায় খেলায় পড়া বলে। বাচ্চাদের তেমন অসুবিধা হয় না। আর নিয়ম আছে, একজন অন্যজনকে সাহায্য করবে। প্রায় প্রতি মাসে 2-4 জন নতুন বাচ্চা ক্লাসে যোগ হয়। যদি একসাথে অনেকগুলো নতুন বাচ্চা যোগ দেওয়ার সম্ভাবনা থাকে তখন আলাদা ক্লাস তৈরি করা হয়। ক্লাস 1 লোটাস বা ক্লাস 2 টিউলিপ এরকম। মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে আসার সময় একবার আমি জানালার ফাঁক দিয়ে উঁকি দিয়ে দেখি একটা বাচ্চা কাঁদছে, হয়তো নতুন স্কুল শুরু করেছে তাই। মেঘ তার কমাস আগে থেকে স্কুলে যাচ্ছে, সে মোটামুটি অভ্যস্ত। 4.5 বছর বয়সী মেঘ 4 বছর বয়সী অন্য বাচ্চাটাকে জড়িয়ে ধরে আদর করছে আর বলছে, কাঁদে না, কাঁদে না, আমরা সবাই আছি, দেখো তোমার ভালো লাগবে। যে কোনো মায়েরই এটা দেখতে পেলে তা তার জীবনের মধুর স্মৃতির অংশ হবে। আমারও চোখ বন্ধ করে মনে করলেই তা দেখতে পাই। যেসব বাচ্চা ডে কেয়ারে যায় না তাদের অভিভাবকেরা প্রি স্কুলিংয়ে দিতে বেশ পছন্দ করেন। বাইরের পৃথিবীর সাথে বাচ্চাদের প্রথম যোগাযোগ হলো প্রি স্কুল কিংবা ডে কেয়ার। সপ্তাহে সাধারণত 2 দিন 2 থেকে আড়াই ঘন্টা এখানে খেলতে খেলতে নানা ধরনের নিয়মকানুন আচার আচরণ শিক্ষা দেওয়া হয়। অনেক বাচ্চাই হয়তো শেষ পর্যন্ত পারে না, তখন টিচার হেল্প করবেন। কিন্তু প্রথম ধাপ, নিজের কাজ নিজে করতে চেষ্টা করো। মেঘ গুড গুড জ্যাকেটের চেইন তুলতে বা নামাতে চেষ্টা করত। অনেক বাচ্চা দ্রুত শিখে যেত, অনেকের একটু সময় লাগতো। আমার যেটা দেখতে ভালো লাগতো, সবাই চেষ্টা করছে, কেউ হাঁটতে রাজি নয়। যারা পারছে না দেখা যেত টিচার তাদের সামান্য সাহায্য করছে, বাকিটা তারা নিজেরাই করে নিচ্ছে। নিজেদের হাত মোজা টুপি মাফলার গুছিয়ে রাখার, নিজেদের কাজ নিজে করার হাতে খড়ি সেখানেই মূলত শুরু হয়। 2-2.5 ঘন্টার এই ক্লাসে একটা ব্রেক থাকতো। স্কুল থেকে বলা হতো প্রত্যেকে একটা করে ফল আর যার যার পানীয় সাথে নিয়ে যাবে। মেঘ বাসা থেকে একটা বা দুটো ফল নিয়ে যেত, সাথে প্লেট গ্লাস চামচ। কেউ দুধ, চকোলেট, দুধ বা ফলের জুসের প্যাকেট সাথে নিয়ে যেত। ইস্টার বা ক্রিসমাসের মতো কোনো উপলক্ষ থাকলে
কি খাবার সাথে নিতে হবে তা আগেই জানানো হতো। ক্লাসে গিয়ে সবাই সবার ফল টিচারকে জমা দিত। শুধু ফল নিয়ে যাওয়ারই কথা থাকতো। এর উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদের ফল বা স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ানোর অভ্যাস করানো। আমি মেঘকে কখনো কোনো খাবার, রীতি বা আচরণ নিয়ে একটি কথাও বলিনি। মেইন স্ট্রিমের বাইরে কিছু শেখাতেই যায়নি। তবে যৌথ পরিবার সূত্রে ও বাংলাদেশের মানুষের সংস্কার, রীতি, আচরণ এগুলো জানে, কিছু কিছু মানতেও চায়। মেঘের ডে কেয়ারে আমাকে একদিন জিজ্ঞেস করলো ওর কি কি খেতে মানা, আমাকে একটা লিস্ট দিতে। আমি বলেছি সব খাবে আমার মেয়ে। ওরা যার পর নাই অবাক। মেঘের ডে কেয়ারে 3টে খাবার টেবিল লাগতো, হালাল, ভেজ আর সাধারণ একটা। যদিও সাধারণ খাবার গ্রহণকারী বাচ্চাই প্রায় অধিকাংশ। প্রতি ক্লাসে 20 থেকে 25টা বাচ্চা আর 2জন টিচার, একজন দায়িত্বপ্রাপ্ত আর একজন শিক্ষানবিশ। শিক্ষানবিশের ব্যবহারিক পর্ব পাশ করলে হয়তো তারও এখানেই চাকরি হবে। বাচ্চাদেরকে সামলানোর ফাঁকে টিচাররা সব ফল কেটে একসাথে মিশিয়ে তার থেকে 5-6 টুকরো করে প্রত্যেক বাচ্চার প্লেটে তুলে দিয়ে টেবিল সাজিয়ে দিত। সাজানো হয়ে গেলে বাচ্চাদের টেবিলে ডাকা হতো। সবাই একসাথে বসে একসঙ্গে খাওয়া শুরু করবে। নির্দিষ্ট একটা সময়ের মধ্যে সবাইকে ফল ও পানীয় খেয়ে শেষ করতে হবে। সময়ের নড়চড় হবে না। যারা পারবে না তাদেরটা ফেলে দিতে হবে। তারপর একে একে প্রত্যেকে তাদের থালা প্লাস্টিকে মুড়িয়ে বাড়ি নিয়ে যাবে। মেঘ কখনোই নির্দিষ্ট সময়ে খাবার বা পানীয় শেষ করতে পারত না, কিন্তু দেখতাম অনেক বাচ্চাই সময়ের আগে শেষ করে বসে আছে। বাচ্চারা ক্লাসে ঠিক করে টিফিন না খেলে, জামা কাপড় নষ্ট করলে আমরা টিচারদের উপর রাগ করতাম। টিচাররা দুঃখ প্রকাশ করত। আর আমাদের দেশের কথা স্মরণ করে আমরা এটা নিয়ে নিজেরাই হাসাহাসি করতাম। টিফিন শেষে আবার সবাই যার যার পছন্দের খেলনা টেনে নিয়ে খেলতে বসে যেত। বেশিরভাগ খেলনা পাজল মেলানো, ডুপ্লো দিয়ে কিছু তৈরি করা, প্লেডো দিয়ে বিভিন্ন কিছু তৈরি করা, রান্নাবাটি, পুতুল সাজানো ইত্যাদি। অনেক সময় দেখা যেত দুটো বাচ্চা একই খেলনা নিয়ে টানাটানি করছে। টিচার তখন ভাগ করে দিত, তুমি প্রথম আধ ঘন্টা এটা নিয়ে খেলবে, তারপর অন্যজন। আবার অনেক সময় দেখা যেত কোনো বাচ্চা প্রতিবার একই খেলনা দিয়ে খেলছে 2-3 সপ্তাহ। এটা দেখলে টিচার বাধা দিত, ছোট থেকেই জীবনে যে কষ্ট আছে এবং তুমি যা চাও তা সবসময় হবে না, এটা এখানে কঠোরভাবে শেখানো হয়। বাচ্চারা কোনো জিনিসের জন্য কাঁদলে সেটা দেয়া আরও নিষেধ। সারাদিন কাঁদলেও না। ডাসে বলে নো মিন্স নো। একবার নো বললে তাকে সেটা মানতে হবে। ইয়েস বলা যাবে না। খেলনা, বই, খাবার সব কিছু শেয়ার করা কিংবা একটা নির্দিষ্ট সময়ের পর তা পাওয়া যাবে না, এগুলো এখানে খুব প্রাথমিক অবস্থায় শেখানো হয়। মেঘ প্রায় খেলনা কিচেনে যে রান্না বাটি খেলতো। ওখানে কেউ যেতই না, ও একাই খেলতো। ও ছোট থেকেই নিরিবিলি ভালোবাসে। টিচার ওকে বলেছে রোজ রান্নাবাটি খেললে চলবে না, অন্য খেলাও জানতে হবে। তুমি আধ ঘন্টা কিচেনে খেলবে, তারপর লেগো খেলবে, নইলে প্লেডো, ডুপ্লো ইত্যাদি। সব কিছুই কিছু কিছু জানতে হবে। মেঘ বরাবরই স্কুলে নির্বিবাদী। সে লক্ষ্মী বাচ্চার মতো সব মেনে নিত। খেলা শেষ শুরু হতো বাচ্চাদের খেলনা গোছানোর পালা। সবাই সব খেলনা যেখান থেকে বের করেছে সেখানে গুছিয়ে রাখবে। মেঝেতে কাগজের টুকরা ইত্যাদি কিছু পড়ে থাকলে সেগুলো তুলে ঘর পরিষ্কার করবে। সবাই মিলে ক্লাস পরিপাটি করে তারপর বাড়ি যাবে। ডে কেয়ারেও মোটামুটি একই ব্যবস্থা। এখানে ডে কেয়ারে কাজ করতে হলে শিশুদের মানসিকতা, আচরণ ইত্যাদির উপর 4 বছরের পড়াশোনা করতে হয়। মেঘের দ্বিতীয় বাড়ি ছিল তার ডে কেয়ার সেন্টার। আমি চেষ্টা করতাম সকালে অফিস শুরু করতে, যাতে তাড়াতাড়ি শেষ করে মেঘকে সাথে নিয়ে বাড়ি ফিরতে পারি। অনেক সময়ই মেঘকে আনতে গেলে রাগ করতো।
এত তাড়াতাড়ি কেন এসেছো? আমি ঠিক করে খেলতেই পারলাম না। 4 বছর বয়সী মেঘকে একদিন রুটিতে মাখন লাগাতে দেখে আমি অবাক হয়ে তাকিয়ে আছি। মেঘ প্রচণ্ড আত্মবিশ্বাসের সাথে বলল, আমি তো রোজ ওখানে নিজেরটা নিজে লাগিয়ে খাই। সবাই খায়। আমাদের সবাই নিজের পছন্দ মতো নিজে লাগিয়ে খেতে পারি। 4 বছরের কাছাকাছি সময়েই একদিন সকালের ব্রেকফাস্টে আমি যখন মেঘের মেঘের স্যান্ডউইচ রেডি করে দেব, সে আমাকে বলল, আমি নিজেটা নিজে বানাই মা। আমি অবাক গলায় বললাম, তুমি পারো? মেঘ অত্যন্ত তাচ্ছিল্যের ভঙ্গিতে বলল, আমি তো কবে থেকেই ক্লাসে নিজে বানিয়ে বানিয়ে খাই। আমি জিজ্ঞেস করলাম, কেন? ওরা বানিয়ে দেয় না তোমাকে? মেঘের পাল্টা জবাব, কেন বানিয়ে দেবে? আমি তো পারি। সবাইকে বলে নিজে নিজে করো, আর এটা তো কঠিন কিছু না। তুমি বলো, রুটিতে জ্যাম, জেলি, বাটার, চিজ, স্প্রেড কি কঠিন কিছু? আমি কি বাচ্চা? আমি তো অলমোস্ট 4 এখন। সবাই পারে, সবাই নিজে করে, আমার মতো। যারা অনেক বেশি বেবি, তাদেরকে শুধু হেল্প করতে হয়। আমি কি বেবি বলো? মেঘকে ছুরি, কাঁটা চামচ, ন্যাপকিনের ব্যবহার বা টেবিল ম্যানার্স আমাকে শেখাতে হয়নি। যখন ছুটি থাকতো তখন স্কুল থেকেই বাচ্চাদের নিয়ে পার্কে, সিনেমাতে, রেস্টুরেন্টে খেতে নিয়ে যেত। সাধারণত কোনো রেস্টুরেন্ট, যেমন ম্যাকডোনাল্ডস, ডানকিন ডোনাটস ধরনের আর কি। এসবের ফ্রি ওরা আগেই অভিভাবকদের থেকে এসবের ফি ওরা আগেই অভিভাবকদের থেকে বাৎসরিক ফি এর সাথে নিয়ে নিত। স্কুলে বা ডে কেয়ারে কোনো কোন দিন কি করবে সেসব বছর শুরুর আগেই পরিকল্পনা করা হতো। বাচ্চারা যেন ছুটির সময়টা আনন্দে কাটাতে পারে তার জন্য পরিকল্পনা থাকতো। আবার সেন্টারের ভিতরেও অনেক মজার মজার বিষয় থাকতো। কার্নিভাল, ইস্টার, সামার, স্প্রিং, অটাম প্রভৃতির সাথে মিলিয়ে সেন্টার সাজানো হতো। বাচ্চাদের অ্যাক্টিভিটি ঠিক করা হতো। হ্যালোইন উপলক্ষে পুরো সেন্টারকে ভৌতিক আমেজে সাজানো হতো। বিখ্যাত সব বই পড়ে শোনানো, মুভি দেখানো ইত্যাদি তো ছিলই। ক্রিসমাস মানেই হোম অ্যালোনের বিভিন্ন পর্ব দেখানো হবে। বিভিন্ন উপলক্ষে কেন্দ্র করে বিভিন্ন উপলক্ষকে কেন্দ্র করে অনেক সিনেমা বাচ্চাদের জন্য ভেবে ভেবে বেছে রাখা হতো। মেঘ যখন এখানে স্কুলিং শুরু করলো, দেখলাম জ্বর, শরীর খারাপ, কিছুতেই তাকে বাসায় রাখা যায় না। স্কুলে যেতে সবাই এতটাই পাগল। আমি জানতামই না স্কুল এত আনন্দের জায়গা। এসব দেখতাম আর আমি আমার ছোটবেলার বিভীষিকাময় পরিবেশের কথা ভাবতাম। হাসতে হাসতে, খেলতে খেলতে প্রাথমিক শিক্ষা বলতে যার গল্প ছোটবেলা থেকে শুনে এসেছি, তার চাক্ষুষ কিছুটা রূপ এখানে যেন দেখতে পাই। 103 জন নিয়েও বাচ্চারা স্কুলে যেতে পাগল থাকে। নিজের মেয়েকেও ওষুধ শুদ্ধ স্কুলে দিয়ে এসেছি। টিচার বলেছে, বেশি খারাপ হলে আমি তোমাকে ফোন করে দেব, এসে নিয়ে যেও। একবার স্পেন থেকে বেরিয়ে এসেছি। প্লেন থেকে নেমে বাড়ি এসে মেঘ বলল, মা, এখন তো টিফিন পিরিয়ড, আমি স্কুলে চলে যাই। সেই দিনটা ওর ছুটি নেওয়া ছিল স্কুল থেকে। ও বাড়ি থাকতে চাইল না। অজ্ঞাতা বাধ্য হয়ে আমি দুপুরে ওকে স্কুলে দিয়ে এলাম। পরীক্ষা এবং পাস ফেল। ডাচ শিক্ষা ব্যবস্থায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় ব্যাপারগুলো নেই, আছে শুধু পাস ফেল। সেটাও লেখে অত্যন্ত পরিশিথিল শীত- পরিশীলিত ভাষায়। ভালো, যথেষ্ট, যথেষ্ট নয়। রেজাল্ট কার্ড হাতে নিয়ে অভিভাবকদের একজনের সাথে আরেকজনের তুলনা করার সুযোগ কম। রেজাল্ট হয় 2-3 দিন ধরে। প্রত্যেক অভিভাবকের সাথে আলাদা অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে আলোচনা করে রেজাল্ট হাতে দেওয়া হয়। তাই একজন অভিভাবকের সাথে আরেকজন অভিভাবকের দেখা হওয়ারও সুযোগ হয় না। তার চেয়েও বড় হলো বুঝিয়ে দেওয়া হয় যে বাচ্চারা সবাই ইউনিক, একজনের সাথে আরেকজনের তুলনা হয় না। আর বাচ্চাদের প্রত্যেকের মধ্যেই যে ভালো কিছু আছে সেটা সে বয়সেই তাদের শিখিয়ে দেওয়া হয়।
মেঘকে কিছু বলতে গেলেই গলার রগ ফুলিয়ে বলবে, তুমি আমার সাথে অন্যের তুলনা করছো? জানো এটা কত খারাপ? প্রতিযোগিতাকে এখানে অসুস্থ মনে করা হয়, বিধায় এটাকে অনুৎসাহিত করা হয়। আমাদের শিক্ষা ব্যবস্থা অনেকটাই পাস ফেল, বেশি নম্বর কম নম্বর, বই গেলানো নির্ভর। এ নিয়ে আমাদের সংস্কৃতির সাথে ওদের সংস্কৃতির যুদ্ধও হয়ে যায়। একবার মেঘের ক্লাসে একটি ভারতীয় বাচ্চা পরীক্ষায় নম্বর একটু কম পাওয়াতে কাঁদছিল। সাধারণত সে বেশ ভালো নম্বর পেত। রেজাল্ট কার্ডে নম্বর না থাকলেও খাতায় নাম্বার থাকতো, এর ভিত্তিতে গ্রেডিং করা হতো। কিন্তু বাচ্চা বা অভিভাবকেরা সাধারণত খাতার এই নাম্বার নিয়ে মাথা ঘামাতো না। টিচার অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি কাঁদছো কেন? মেয়েটি বলল, আমি অন্যের চেয়ে নম্বর কম পেয়েছি, মা জানলে অনেক রাগ করবে। টিচার আরও অবাক হয়ে বলল, কেন? কেন বকবে তোমাকে? কোনো 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 বিষয় কি থাকতে পারে না যা তুমি অন্যদের থেকে কম জানতে পারো? সব যদি জানবেই তবে স্কুলে আসবে কেন? স্কুলে তো শিখতেই আসো নাকি? এমনও হয়েছে এক ভারতীয় অভিভাবক স্কুলের টিচারকে বলেছে, তোমার ক্লাসে যা পড়ানো হয় সে তো আমার বাচ্চা সব জানে, তুমি ওকে উপরের ক্লাসে দিয়ে দাও। টিচার বিনয়ের সাথে বলেছে, তোমার বাচ্চা অনেক জানে বটে, কিন্তু সব তো এখনো জানে না। তুমি ওকে আরামে আমার কাছে ছেড়ে দাও। ও কি জানে আর কি জানে না সেটা আমি দেখে নেব, সেজন্যে আমি আছি। মেঘের ক্লাসে তিনটে গ্রুপ ছিল, সবুজ, বেগুনি আর কমলা। আমরা আমাদের দেশীয় কায়দায় এগুলোকে মেধাবী, মাঝারি আর দুর্বল হিসেবে দেখার চেষ্টা করলে মেঘ আমাকে বলল, এরকম কোনো ব্যাপার নয় মা। সবুজ যারা তারা তাদের পড়া শেষ হয়ে গেলে বেগুনিদের সাহায্য করবে, আর বেগুনি যারা তারা তাদের হাতের কাজ শেষ করে কমলা গ্রুপকে সাহায্য করবে। সবাই ক্লাসে ভালো, সবাই একসাথে পড়বে, কিন্তু সবাই সবাইকে সাহায্য করবে। সবুজ যারা তারা তাদের পড়ার বাইরেও টিচার থেকে অন্য পড়া পাবে। বুঝতে পারলাম ব্যাপারটা আদতে তাই, কিন্তু ছোটবেলাতেই বাচ্চার ব্রেনকে সুপারলেটিভ কিছু ঢুকিয়ে দিয়ে ওয়াশ করে দেয়া হচ্ছে না। সবাইকে সমান সমান রাখার চেষ্টা করা হচ্ছে। যাদের ক্লাস ওয়ার্ক আগে শেষ হয়ে যাবে সে এক্সট্রা পড়া পাবে, মানে সবুজ গ্রুপ তাদের মেধা অনুযায়ী কিছুটা বেশিই পড়বে। অনেকটা স্বীকৃত মন্টেসরি পদ্ধতি। কিন্তু সবুজ মানেই মেধাবী, এই চিন্তাটা বাচ্চাদের মাথা থেকে সযত্নে সরিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। মেঘ প্রতিদিন বাড়ি থেকে ছোট একটা স্কুল ব্যাগে ওয়াটার বোতল, জুসের প্যাকেট আর টিফিন বক্স নিয়ে আসে। প্রাইমারি স্কুলের বাচ্চাদের বাড়িতে কোনো বই খাতা থাকে না। পড়ার বই খাতা ও অন্যান্য সব উপাদান স্কুলেই থাকে। সেখানেই পড়ে, লেখে, সেখানেই জমা দিয়ে আসে। ছোট ক্লাসে বেশিরভাগই পাজল মেলানো, লোগো দিয়ে কিছু বানানো, ডুপ্লো, ছবি আঁকা, প্লেডো দিয়ে বিভিন্ন কিছু তৈরি, রং করা, আপেলের সাথে আপেল দিয়ে, পেয়ারের সাথে পেয়ার দিয়ে গুনতে শেখানো, সারি শেখানো ইত্যাদি। টিচাররা বলে এ দিয়ে সূক্ষ্মভাবে অঙ্ক শেখানো শুরু হয়। প্রচুর পরিমাণে রঙিন কাগজ, সাথে কাঁচি, আঠা বাচ্চাদের দেয়া হয় ক্লাসে। এসো নিজে বানাই, যেটাকে কারুশিল্প বলি আমরা। কারুশিল্প ক্লাসের জন্যে মাঝে মাঝে পুরো দুপুরের পরিকল্পনা রাখা হয়। অনেক সময় কারুশিল্প ক্লাসে বাবা মায়েদেরও সাহায্য করতে বলা হয়। বাচ্চারা আনন্দের সাথে দুই হাতে গায়ের অ্যাপ্রনে রং মেখে, আঠা মেখে পাখি, মুরগি, প্লেন, ফুল ফুল বানাতে থাকে। তখন কোনো বাচ্চার হাতের কোন বাচ্চার হাতের কাজ কতটা পরিষ্কার, সে কি ভাবছে, কোন দিকে ঝোঁক, কি দিয়ে খেলতে ভালোবাসছে, তা টিচাররা খুব গভীরভাবে পর্যবেক্ষণ করে লিখে রাখে। বাচ্চাদের রিপোর্টের তিনটে ভাগ হয়: সামাজিক উন্নয়ন, মানসিক উন্নয়ন আর পড়াশোনা। ডাচ শিক্ষা ব্যবস্থায় একজন মানুষের জন্যে এই তিনটা ভাগই অত্যন্ত জরুরি। সামাজিক উন্নয়ন ভাগে
থাকে বন্ধুদের প্রতি আচরণ, ক্লাসের অন্যদের সাহায্য, স্কুলের অন্যদের প্রতি ব্যবহার ইত্যাদি। মানসিক উন্নয়ন বিভাগে দেখে বাচ্চার বয়স অনুযায়ী তার ভালো লাগা মন্দ লাগা হচ্ছে কিনা, তার হাসি, কান্না, রাগ, আবেগ বয়সের সাথে তাল মিলিয়ে ওঠানামা করছে কিনা, পাশাপাশি শারীরিক গঠন উন্নয়ন সব দেখা হয়। আর পড়াশোনাতেও দেখা হয় তার গ্রুপ অনুযায়ী সে আশানুরূপ ফলাফল করছে কিনা। সবুজ গ্রুপের সাথে কমলা গ্রুপের তুলনা নয়, কমলার মধ্যে তার কর্মক্ষমতা কেমন এটা দেখা হবে। এই বয়স থেকেই কোনো বাচ্চা ভবিষ্যতে কী ধরনের পড়াশোনা বা পেশায় যেতে পারে বা সাফল্য আসবে কোন দিকে, সেই দিকটি নির্ণয়ের চেষ্টা করা হয় এবং দিক নির্দেশনা দেয়া হয়। প্রাইমারি স্কুল শেষ হওয়ার আগে সরকারিভাবে দেশ জুড়ে এটি পরীক্ষা নেওয়া হয়। এটাকে বলা হয় সিটো, সেন্ট্রাল ইনস্টিটিউট ফর টয়েটস অন টুইঙ্কলিং। সেই পরীক্ষার ফলাফল আর ক্লাসের পরীক্ষার ফলাফল দুটোকে তুলনা করে সেকেন্ডারি স্কুলের গ্রেড নির্ণয় করা হয়। সাধারণত দেখা যায় স্কুলের পরীক্ষার ফলাফল থেকে সরকারি পরীক্ষার ফলাফল খুব একটা আলাদা হয় না। তবে কেউ যদি কোনো কারণে সরকারি পরীক্ষায় রেজাল্ট খারাপ করেও ফেলে, তাহলে স্কুলের সিদ্ধান্ত চূড়ান্ত হবে, কারণ বাচ্চাটিকে তিনিই জানেন এবং চেনেন, কারণ তিনি রোজ পড়ান। কেউ দ্বিমত পোষণ করলে তৃতীয় পক্ষের সাহায্য নিতে পারেন, তবে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে স্কুলের সিদ্ধান্তই সঠিক। সিআইটিও পরীক্ষায় আমাদের দেশের সার্টিফিকেট পরীক্ষার মতোই সিআইটিও পরীক্ষাটা আমাদের দেশের সার্টিফিকেট পরীক্ষার মতোই, কিন্তু ঘটনা ভিন্ন। সারা দেশের ক্লাস 5-এর বাচ্চার জন্য সরকারিভাবে প্রশ্নপত্র তৈরি থাকে। স্কুলে স্কুলে এই প্রশ্নপত্র বিতরণ করা হয়। স্কুলে ক্লাসের ফাঁকে ফাঁকে পরীক্ষা নেওয়া হয়। বাবা মায়েরা শুধু জানতে পারেন অমুক সপ্তাহে পরীক্ষা হবে, এর বাইরে আর তাদের কিছু করার থাকে না। প্রতিদিনের মতোই ছেলেমেয়েরা স্কুলে যায়, ক্লাস করে এবং পরীক্ষাও দেয়। কোনো সাজ রব নেই, ভয়ের ব্যাপার তো নয়ই। বাচ্চারা জানতেও পারে না, অনুভবও করতে পারে না। আর এসব পরীক্ষার প্রশ্ন কেমন হয় তা অভিভাবকদের জানার কোনো সুযোগ থাকে না। পরীক্ষা শেষে আবার প্রশ্ন জমা নেওয়া হয়। তবে প্রতিটি স্কুল যেহেতু সরকার থেকে অনুদান পায়, তাই সিআইটিও পরীক্ষায় ফলাফলের একটা নির্দিষ্ট মান বজায় রাখতে না পারলে স্কুলকে তাদের পড়াশোনার পদ্ধতি আধুনিকায়ন বা ফলপ্রসূ করতে যা যা ব্যবস্থা গ্রহণ করা দরকার তা গ্রহণ করতে সর্বোচ্চ 2 বছর সময় দেওয়া হয়। এ সময়ের মধ্যে ফলাফল আশানুরূপ না হলে স্কুল বন্ধ করে দেওয়া হয়। পরীক্ষাভীতির দেশে জন্ম নেওয়া আমি মেঘকে যদি বলতাম, সিটো টেস্ট সামনে, ঠিক করে পড়ো, সে আমাকে ঠোঁট উল্টে জবাব দিত, পড়ার কি আছে আবার আলাদা? টিচার তো বলেছে। সিটো কিছু না, টিচার জানে আমি কি পারি, সেটাই গুরুত্বপূর্ণ। প্রাইমারি শেষে সিটো পরীক্ষায় শিক্ষার্থীদের গ্রেডিং করে ফেলা হয় এবং সেই গ্রেড অনুযায়ী সেকেন্ডারি স্কুলে পড়ানো হয়। তবে সেটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে। ভালো গ্রেড পেয়েও লাগাতার পরীক্ষায় খারাপ করলে তাকে মাঝারিতে নামিয়ে দেওয়া হয়। আবার মাঝারিতে ভালো করলেও তার উপরে ওঠার সুযোগ দেওয়া হয়। সব সময় বাচ্চার সক্ষমতাকেই দেখা হয়। এটা সেকেন্ডারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত চলতে থাকে। অনেকটা এরকম যে, পারছো না জায়গা ছেড়ে দাও, যেটা পারো সেটা করো, তুমিও স্বাভাবিক থাকো, অন্যেও সুযোগ পাক। হতাশা দিয়ে বিষাদ দিয়ে জীবন গড়ো না। পড়াশোনা হচ্ছে না, টেকনিক্যাল লাইনে দেখো, কিংবা আরও অনেক কিছু। এত বড় জীবনটাকে বইয়ের পাতায় সীমাবদ্ধ করে দিও না। পৃথিবীর নিয়ম মেনেই সব সিদ্ধান্তের সাথে সবাই একমত কোথাও কখনো হয় না। ডাচল্যান্ডও তার ব্যতিক্রম নয়।
গ্রেডিং নিয়ে কিছু কিছু গার্ডিয়ান একমত হন না, রেগে যান, স্কুল পরিবর্তন করতে চান। যদিও সে ধরনের বিশেষ কোনো কারণ না থাকলে সেটা কোনো স্কুল কর্তৃপক্ষই মেনে নেয় না। কেউ কেউ বাচ্চাকে 1 বছর বেশি রাখতে চান শেষ ক্লাসে। বাচ্চার ফলাফল ভালো হওয়ার জন্যে আলাদা করে টিউশন দেন। অনেক ধরনের মতো মতদ্বৈনতা এখানেও হয়, সেগুলো ব্যতিক্রম। জুতোর ফিতে বাঁধা ডিপ্লোমা। নেদারল্যান্ডসে বাচ্চাদেরকে বাবা মা সমস্ত কিছু বাড়িতে শিখিয়ে তারপর বাচ্চাকে স্কুলে পাঠাবেন, এই জিনিসটা আশা করা হয় না। অনেক কিছুই প্রি স্কুল, ডে কেয়ার ও স্কুলে শেখানো হয়। বাচ্চাদের সামাজিক ভদ্রতা, খাবার ভদ্রতা, জুতোর ফিতে বাঁধা, খেলার পর সমস্ত খেলনা সারিবদ্ধভাবে গুছিয়ে রাখা ইত্যাদি প্রি স্কুল বা ডে কেয়ার থেকে শেখানো হয়। ছোট বাচ্চারা সব গুছিয়ে মুছে পরিপাটি করছে, দেখতেও খুব সুন্দর লাগে। রাস্তা পার হওয়ার নিয়মকানুন, সুপার মার্কেটে বাজার করতে যাওয়া, সাইকেল চালানো, সাঁতার শেখানো ইত্যাদি অনেক কিছুই স্কুলের শিক্ষার কার্যক্রমের মধ্যে পড়ে। বাচ্চাকে স্বাবলম্বী মানুষ হিসেবে গড়ে তোলার প্রাথমিক দায়িত্ব প্রাথমিক স্কুলের উপর বর্তায়। বাচ্চাদেরকে এই দিকে উৎসাহ দেওয়ার জন্য তারা নানা ধরনের রঙিন ডিপ্লোমার আয়োজন করে। ডিপ্লোমা সবাই পাবে, যে আগে শিখবে সে আগে পাবে, যার সময় লাগবে সে বেশি অনুশীলন করবে সে পরে পাবে, কিন্তু পাবে সবাই। শুরু হয় বাচ্চাদের জুতোর ফিতে বাঁধার ডিপ্লোমা দিয়ে। 4 থেকে 5 বছরের বাচ্চাদের নিজের জুতোর ফিতে কিভাবে নিজে বাঁধতে হয় তা শেখানো হয় স্কুলে। একদিন মেঘ রঙিন একটা কাগজ হাতে নিয়ে বাড়ি ফিরল আনন্দিত মুখে। জানালো জুতোর ফিতে বাঁধতে শিখে গেছে সে, তাই এই ডিপ্লোমা পেয়েছে। আমি অবিশ্বাসের গলায় বললাম, তাই? দেখাও তো। সে ফিতে বেঁধে দেখালো আমাকে। আমি প্রায় বাকরহিত। তো শুনলাম টিচার ক্লাসে সবাইকে শিখিয়েছে, তারপর যারা নিজে নিজে পেরেছে তাদের ডিপ্লোমা দিয়েছে। এই কাগজ আমি এমনি কোথাও রেখে দিয়েছিলাম। তারপর দেখি প্রতিবেশী বন্ধু সবাই জিজ্ঞেস করে মেঘকে, তুমি তোমার জুতোর ফিতে বাঁধার ডিপ্লোমা পেয়েছো? দাস সমাজে এই ডিপ্লোমাটির গুরুত্ব অপরিসীম বুঝতে পেরে আমি আলাদা একটি ফাইল তৈরি করে তাতে সযত্নে ডিপ্লোমাটি রাখি। আমার ডাচ বন্ধু বলল, সব যত্ন করে রাখবে। বাচ্চা যখন নিজে বাড়ি করবে, জীবন শুরু করবে, ওর সমস্ত স্মৃতি ওকে গুছিয়ে দেবে। এরপর নামতা মুখস্থ করার পর ডিপ্লোমা পেল। 1 থেকে 20 প্রতি নামতার পর আলাদা ডিপ্লোমা। সাইকেল প্যাডেল করতে শেখার পর আবার ডিপ্লোমা। গলায় টনসিল অপারেশনের পর হাসপাতাল থেকে সাহসী বাচ্চা ডিপ্লোমা পেল। প্রতি সপ্তাহে স্কুলের লাইব্রেরি থেকে বই দেয় বাচ্চাদের পড়তে। মেঘ প্রতি সপ্তাহের বই সপ্তাহে শেষ করে স্কুলে ফিরিয়ে দিতে লাগলো। তারপর রিডিং চ্যাম্পিয়ন ডিপ্লোমা পেল। ভালো জিনিস অনুসরণ করতে আমারও দ্বিধা নেই। আমিও অফিসে বসে পাওয়ার পয়েন্টে বিভিন্ন ধরনের ডিপ্লোমা বানাতে লাগলাম মেয়েকে, এবং মেয়ের বন্ধুদের উৎসাহ দেওয়ার জন্য। মেয়েকে বললাম, নিজে নিজের মোজা পরো। সে পড়া শিখল। আমি তাকে মোজা ডিপ্লোমা দিলাম। তাতে অবশ্য তার খুব কিছু একটা এলো গেল না। 5-6 বছর বয়স হলেও সে জানে বাসায় বানানো মা ডিপ্লোমা আর স্কুল ডিপ্লোমা আলাদা সম্মান। মেঘের বন্ধুদের বিভিন্ন উপলক্ষে নাচ শেখাতাম, তাদেরও উৎসাহ দিতে অনুষ্ঠানের শেষে নাচের ডিপ্লোমা দিতাম, স্টেজে দিতাম বলে সেটা তাও সামান্য মূল্য পেত। দাস সমাজে প্রাথমিক বিদ্যালয়গুলো হয় আবাসিক এলাকায়। প্রায় প্রতি ব্লকেই একটা কিংবা দুটো প্রাথমিক স্কুল থাকে। ছোট বাচ্চারা কখনো দল বেঁধে কিংবা সাইকেলে করে নিজেরা স্কুলে যায়, কখনো কোনো অভিভাবক একটু গাইড করে বটে। আবার অনেক সময় রাস্তা পারাপারের ব্যাপার থাকলে অনেক সিনিয়র সিটিজেন
ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করে। স্কুল গণ্ডির মধ্যে 15 কিলোমিটার স্পিডের বেশি গাড়ি চালানোর পারমিশন নেই। বাচ্চাদের নিরাপত্তা নিয়ে স্কুল কর্তৃপক্ষ, অভিভাবক, সরকার, পৌরসভা সবাই সচেতন। ক্লাস 3 থেকে শুরু হয় বাচ্চাদেরকে ট্রাফিক আইন প্রশিক্ষণ দেয়া। স্কুল থেকে চিঠিতে আগেই জানিয়ে দেয়া হয়। সাধারণত এই চিঠিতে মা বাবাদের মধ্যে থেকে কে কে ভলেন্টিয়ার হবে সেটাই জিজ্ঞেস করা হয়। 20-25 জন বাচ্চার সাথে টিচার ছাড়াও আরও 4-5 জন ভলেন্টিয়ার রাখা হয়। কোনো বাচ্চা যেন হারিয়ে না যায় বা অসুবিধায় না পড়ে সব দেখে রাখার জন্য। যে যে রাস্তায় বাচ্চাদের নিয়ে হাঁটা হবে সেখানে বোর্ড লাগিয়ে দেয়া হয়, সময়সূচি জানিয়ে দেয়া হয়। তারপর বেশ কয়েকদিন ধরে লাল লাইটে থামতে হবে, সবুজ লাইটে যেতে হবে, কোথায় পথচারী পারাপার, কোথায় সাইকেল রুট, কোনটা ফুটপাত, রাস্তায় কি করা নিষেধ, সব কিছু তাদের হাতে কলমে শেখানো হয়। তার মানে শুধু ক্লাসে বই পড়িয়ে বা ব্ল্যাকবোর্ডে লিখে নয়, রাস্তায় হাঁটিয়ে হাঁটিয়ে বাচ্চাদেরকে দেখানো, চেনানো আর শেখানো হয়। 5টি শব্দে নেদারল্যান্ডসকে কিংবা ডাচদের বর্ণনা করতে হলে প্রথমে যে শব্দটি আসে তা হলো সাইকেল, তারপর পনির, কাঠের জুতো, উইন্ডমিল আর খাল। এদেশের প্রধানমন্ত্রী সাইকেল চালিয়ে অফিসে আসেন, রানে জিন্স পরে সাইকেল চালিয়ে গার্ডদের চোখ ফাঁকি দিয়ে ভুট্টা খেতে চলে যান। এদেশের মানুষ আবহাওয়া, জলবায়ু, পরিবেশ দূষণ, স্বাস্থ্য নিয়ে অত্যন্ত সচেতন। তাই সাইকেল এদের প্রধান বাহন। বড় বড় শহরে যানজট এড়াতেও লোকে সাইকেল ব্যবহার করে। বাচ্চাদেরকে খুব ছোট বয়স থেকে বাবা মায়েরাই সাইকেল চালানো শেখায়। তারপরও স্কুল তার দায়িত্ব এড়াতে পারে না। একটা নির্দিষ্ট দিনে সব বাচ্চাকে তাদের সাইকেল নিয়ে স্কুলে হাজিরা দিতে হয়, দেখাতে হয় তারা সাইকেল প্যাডেল করতে পারে। সবাইকে আলাদা আলাদা পরীক্ষা করে সাইকেল প্যাডেল ডিপ্লোমা দেয়া হয়। এটা হয় খুব ছোট ক্লাসে। তারপর ক্লাস 4-এ সব বাচ্চাকে আগে থেকে জানিয়ে দেয়া হয় কোন সপ্তাহে তাদের সাইকেল চালানোর পরীক্ষা হবে। এলাকার যেসব রাস্তায় বাচ্চারা সাইকেল চালিয়ে যাবে, মানে পরীক্ষা হবে, সেগুলোতে বোর্ড লাগিয়ে দেয়া হয়। নির্দিষ্ট দিনে বাচ্চাদেরকে ট্রাফিক নিয়ম মেনে সাইকেল চালিয়ে পরীক্ষা দিতে হয়। এই দিনটা খুবই সুন্দর। ভালো আবহাওয়া থাকলে দেখা যায় রাস্তার দুপাশে মানুষ দাঁড়িয়ে আছে ফ্ল্যাগ হাতে। বেশিরভাগ সময়ই নানু দাদুরা নাতি নাতনিদের উৎসাহ দিতে দাঁড়িয়ে যান। যে যে রাস্তা দিয়ে বাচ্চারা সাইকেল চালিয়ে যাবে সেসব রাস্তার পাশের বাড়ির লোকেরা দরজা খুলে দাঁড়িয়ে দেখেন, উৎসাহ দেন। পথচারীরা দাঁড়ান, অনেক মা বাবাও দাঁড়ান। উৎসাহ উৎসব আমেজ। টিচাররা ট্রাফিকের কায়দায় জামা কাপড়ের উপরে একটা জ্যাকেট পরা, বাঁশি নিয়ে ফু দিচ্ছেন। বেশিরভাগ বাচ্চাই প্রথমবারে পাশ করে যায়, কারণ তারা ততদিনে বাইরে সাইকেলিং করে অভ্যস্ত। না হলে বারবার করে পরীক্ষা দিতে হয় না পাশ করা অবধি। পাশ করলে স্কুল থেকে ডিপ্লোমা পায়। কিন্তু এবারের ডিপ্লোমার গুরুত্ব আলাদা। সাধারণত হাই স্কুলগুলো বাড়ির খুব কাছে হয় না। অনেক বাচ্চাই 10 থেকে 30 কিলোমিটার ওয়ান ওয়ে সাইকেল চালিয়ে তার পছন্দের হাই স্কুলে আসে। সে দিকটির গুরুত্ব বিবেচনা করে প্রাথমিক স্কুল বাচ্চাদেরকে হাই স্কুলের জন্য তৈরি করে দেয়। ভবিষ্যতের জন্য তৈরি করে দেওয়ার মধ্যে এই সাইকেল ডিপ্লোমা একটি প্রধান ডিগ্রি। সমাজ, ইতিহাস আর সময় উপযোগী শিক্ষা। মেঘ এদেশের জাতীয় মাধ্যমে সরকারি স্কুলে পড়ে, তখন পঞ্চম শ্রেণীতে। তার ক্লাস পরীক্ষা, মেয়েকে পড়াচ্ছি। বিষয় সমাজবিজ্ঞান, অধ্যায় ইসলামের ইতিহাস। এখানে সমাজবিজ্ঞান বইয়ে হরদম দেখা যায় আফ্রিকান জাদুঘর, আফ্রিকায় লোকেরা কি করে থাকতো কিংবা এখনো থাকে, তাদের বাড়ির নমুনা কি রকম হয়, সাদারা গিয়ে
তাদের উপর কী রকম অত্যাচার করেছিল, তাদের জনপ্রাণী, জন্তু প্রাণী ইত্যাদি। এশিয়ান জাদুঘর, এশিয়ার বাড়িঘর, জামাকাপড়, ফল, সবজি, প্রাণী ইত্যাদি। ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম সবই ইতিহাস কিংবা সমাজবিজ্ঞান বইয়ের অন্তর্ভুক্ত। কি করে কোন জনগোষ্ঠী কোথায় বসতি গড়ে তুলল, কোন প্রেক্ষাপটে, তারা কি বিশ্বাস করত, কেন করে, কি তার কারণ, সবই অকপটে লেখা আছে। কোথায় কোথায় তারা নিজেরা উপনিবেশ গড়েছিল, কি কি ভালো কাজ করেছিল, এর পাশাপাশি কি কি অত্যাচার করেছিল, কি কি ঠিক করেনি, সে কথাও বইতে লেখা আছে। সঠিক তথ্য আর ইতিহাসের বিকল্প নেই। সমস্ত ধর্ম, বর্ণ, ভাষা, জাতীয়তাকে সমান গুরুত্ব না দিলে সহনশীলতা, শিক্ষা কিংবা অনুশীলন কোথা থেকে আসবে? সহনশীলতার অনুশীলন বাচ্চাকালে স্কুলেই শুরু করতে হয়। এখানে শিক্ষা বছর ভাগ করা হয় সপ্তাহ হিসেবে। সরকারি একটা হিসেব আছে, প্রতি সপ্তাহে কোন বয়সী বাচ্চা কতক্ষণ পড়বে, কতক্ষণ শরীর চর্চা করবে, কত সময় সৃজনশীল কাজ করবে, কত সময় বাইরে খেলবে। যত ঠান্ডা বৃষ্টি হোক না কেন বাচ্চাদেরকে বাইরে খেলতেই হবে, জ্যাকেট মাফলার পরে। আবহাওয়ার সাথে মানিয়ে নিয়ে শক্ত হয়ে উঠতে হবে। গরমের সময় স্কুলের মধ্যেই বালি নিয়ে খেলতে হবে। স্কুল থেকে পার্কে নিয়ে যাওয়া হবে। মাটি ও প্রকৃতি চিনতে হবে, জানতে হবে। মাটির কাছাকাছি আসতে হবে, ভালোবাসতে হবে। এখানে সপ্তাহগুলো ভাগ করা হয় আবহাওয়া, উপলক্ষ এসবের উপর ভিত্তি করে। থিম সপ্তাহ থাকে। এক সপ্তাহ থাকে সমস্ত প্রাণীকে নিয়ে আলোচনা। তারপরে সপ্তাহে থাকে গাছ, ফুল, মাছ, ক্রিসমাস, ইস্টার, বসন্ত, হেমন্ত, হ্যালোইন, কার্নিভাল ইত্যাদি নিয়ে। খাবার দাবার, পুষ্টি নিয়ে একটি সপ্তাহ থাকবে। তাতে পড়ানোর সাথে সাথে ক্লাসে রান্না করা হবে। টিচার বাচ্চাদের নিয়ে লিস্ট করেন কি কি কিনতে হবে বাজার থেকে। লিস্ট থেকে আইটেম ভাগ করে দিয়ে গ্রুপ করে দেন। তারপর সব বাচ্চাকে নিয়ে সুপার মার্কেটে যান। বিভিন্ন গ্রুপে বিভক্ত বাচ্চারা তখন টিচারের সাথে সুপার মার্কেটে বাজার করে। টিচার হাতে কলমে শেখান কি করে বাজার করতে হবে, কোন সেকশনে কি খাবার থাকে বা পাওয়া যায়, কোনটার খাদ্যগুণ ভালো, স্বাস্থ্যকর ইত্যাদি। টিচার বাচ্চাদের নিয়ে স্যুপ বানাবে, সাথে প্যানকেক ইত্যাদি সহজ কিন্তু পুষ্টিকর কিছু খাবার। 4-5 বছরের বাচ্চারা টিচারের সাথে টমেটো কেটে, বিনস কেটে, ময়দা গুলে দিয়ে টিচারকে সাহায্য করবে। হাজারবার জোর করেও সাদা রুটি যাকে সারানো যায়নি সেই বাচ্চা দেখা যাবে হঠাৎ করে উল্টে গেছে। নিজ থেকেই মাকে বলছে, আজ থেকে আমি বাদামি রুটি খাবো। টিচার বলেছে সেটা বেশি স্বাস্থ্যসম্মত। নেদারল্যান্ডসে একসময় প্রচণ্ড বন্যা হতো। সমুদ্রের নিচে তলিয়ে যেত দেশের অনেকটাই। সমুদ্রে বাদ দিয়ে এরা দেশকে তুলে এনেছে, এ গল্প সবাই জানে। একটি ওলান্দাজ প্রবাদ আছে, গড মেড দ্য আর্থ বাট দ্য ডাচ মেড হল্যান্ড। সেই থেকে নেদারল্যান্ডসকে অঙ্ক বিজ্ঞান নেদারল্যান্ডসে অঙ্ক বিজ্ঞান পড়া আর সাঁতার শেখা অনেকটা বাধ্যতামূলক। বড় ধরনের শারীরিক কোনো সমস্যা না থাকলে নেদারল্যান্ডসে বসবাসকারী প্রতিটি বাচ্চাকেই সাঁতার শিখতে হবে এবং পরীক্ষা দিয়ে ডিপ্লোমা নিতে হবে। আগে স্কুল থেকে সাঁতার শেখাতে নিয়ে যাওয়া হতো। অর্থনৈতিক মন্দার কারণে অনেক পৌরসভা সাঁতার শেখানোর দায়িত্ব বাবা মাকে দিয়েছে, কিন্তু পরীক্ষা দিয়ে তার সনদের কপি স্কুলে জমা দিতেই হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান সৈন্যরা নেদারল্যান্ডস দখল করে, তাই যুদ্ধ শেষ হওয়ার পর থেকে 1995 সাল পর্যন্ত 18 হলেই সব ডাচ ছেলেদের 2 বছর মিলিটারি ট্রেনিং নিতে হতো। এটাও বাধ্যতামূলক ছিল। 17তেই তাদেরকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হতো
দেশের যে কোনো প্রয়োজনে 17 থেকে 45 বছর অবধি তাদের ডাকা হবে। 1996 সাল থেকে এ ব্যাপারটিকে ঐচ্ছিক করা হয়েছে। এছাড়া প্রতিটি স্কুলে বাচ্চাদেরকে গান, নাটক ইত্যাদি শেখানো হবে বাধ্যতামূলকভাবে। গান, নাচ ইত্যাদির আলাদা স্কুল আছে, তারপরও প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের কারিকুলামে এগুলো শেখানো বাধ্যতামূলক। 4 ঋতু আর উৎসবের শিক্ষা। ডাচেরা যত্ন করে তাদের গৌরব ও ঐতিহ্য তাদের সন্তানদের ভিতর রোপণ করতে চায়। নেদারল্যান্ডসে নেদারল্যান্ডসে 4টি ঋতুসহ হ্যালোইন, ক্রিসমাস, কার্নিভাল, ফুলফোটা, পাতাঝরা সবই এদের সিলেবাসের অন্তর্ভুক্ত। পড়তে পড়তেই বাচ্চারা দেশকে জানবে, প্রকৃতিকে চিনবে। এর জন্য আলাদা কোনো বই খাতা কিংবা বর্ষাকাল, বসন্তকাল, জার্নি বাই বোটের মতো রচনা মুখস্থ করার দরকার নেই। ক্লাস 5 পর্যন্ত এখানে বাচ্চাদের মুখস্থ করার বা পড়ার জন্য কোনো বাঁধানো বই নেই। সবটাই হাতে কলমে, খেলায়, ছবিতে, গানে বা সিনেমার মাধ্যমে শেখানো হয়। বাচ্চাদের স্কুল ব্যাগে থাকে 3টে টিফিন বক্স, জুসের ট্যাট্রা প্যাক আর পানির বোতল। দুধ সরকারিভাবে দেয়া হয়, স্কুলের ফ্রিজে থাকে। ব্রেকের সময় কোনো বাচ্চা চাইলে তাকে সেখান থেকে দেয়া হয়। প্রতিটি স্কুলে স্বাধীনভাবে তাদের কার্যক্রম শুরু ও নির্ধারণ করতে পারে। প্রতিটি স্কুল স্বাধীনভাবে তাদের কার্যক্রম শুরু ও নির্ধারণ করতে পারে, কখন শুরু করবে, বিরতি নেবে বা ছুটি দেবে, সব কিছু। তবে কোন বয়সী বাচ্চা কতক্ষণ পড়বে, কতক্ষণ শরীর চর্চা করবে, কতটা সময় ফাইন আর্টসের জন্য ব্যয় করবে, এগুলো সরকারিভাবে নির্ধারণ করে দেয়া থাকে। সেই স্ট্যান্ডার্ড সব স্কুলকে বাধ্যতামূলকভাবে মানতে হবে, নইলে সরকারি অনুদান বন্ধসহ স্কুলের লাইসেন্স বাতিল হয়ে যেতে পারে। আর এটি সরকারের কোনো মন গড়া নিয়ম নয়। দীর্ঘদিন ধারাবাহিক গবেষণা করে একটা সুস্থ সবল বাচ্চার জন্য কতটুকু কি দরকার কিংবা তার ধারণা ও বহন ক্ষমতা কতখানি, তার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেসব বাচ্চার ডিসিলেক্সিয়া, অটিজম কিংবা অন্য কোনো ধরনের মানসিক বা অন্যান্য সমস্যা আছে, তাদের জন্য আলাদা স্কুল ও পরিচর্যা কেন্দ্র আছে। তাদেরকে অনেক সময়ই শুরুর দিকে মূল জনচর থেকে আলাদা করে বিশেষ যত্ন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সাধারণভাবে দেখা যায় 8টা কিংবা 8:30টায় স্কুল শুরু হলে 10টার সময় একটা 15 মিনিটের ছোট বিরতি থাকে। বাচ্চারা জুস, কেক, চকোলেট জাতীয় ছোটোখাটো কিছু খায়। দুপুরে 30 মিনিটের বিরতিতে চিজ বা হ্যাম কিংবা সালামি দিয়ে স্যান্ডউইচ, দুধ, আর বিকেলে 2টোর দিকে একটা 10 মিনিটের বিরতিতে সামান্য কিছু ফল খায়। একে স্ট্যান্ডার্ড ডাচ খাদ্য অভ্যাসও বলা যায়। নতুন স্কুল শুরু হয় লেট সামারে। বাচ্চারা তখন গরম উপভোগ করার আনন্দে থাকে। স্কুল থেকেই পার্কে নিয়ে যাওয়া হয়, পাখি দেখবে, ঘোড়া দেখবে, নানা গাছ আর ফুল চিনবে। খুব কড়া গরম হলে সাঁতারে নিয়ে যাওয়া হয়। প্রতিদিন স্কুলে যাওয়ার সময় মেঘ হন্তদন্ত। সাঁতারের পোশাক নেওয়া হয়েছে কিনা, সাথে টাওয়েল লাগবে আর এক প্রস্থ বাড়তি জামা কাপড়। পার্কের পানিতে খেলবে, জামা কাপড় ভিজে নোংরা হবে, তাই আগাম সব সতর্কতা। অবশ্য স্কুলেও বাচ্চাদের জন্য আলাদা জামা কাপড় রাখা থাকে জরুরি প্রয়োজনের জন্য। ব্যবহারের পর বাবা মা আবার ধুয়ে পরিষ্কার করে স্কুলে ফেরত দেন। গরমে আইসক্রিম দেবে, কখনো কখনো বাচ্চাদের খেতে। বালি দিয়ে সারাবেলা এরা খেলতে দেয়। বস্তায় বস্তায় বালি ঢেলে বাচ্চাদের খেলার জায়গা রেডি করা হয়। গরম শেষ হয়ে হয়ে শুরু হয় আস্তে আস্তে পাতা ঝরার খেলা। হেমন্তকালে হলুদ হয়ে পাতা সব রঙি ঝরিয়ে বিদায় নিতে শুরু করবে। বাচ্চাদের স্কুল থেকে বাইরে নিয়ে যাওয়া হয় হেমন্তের পাতার রং দেখাতে, ঝরা পাতা কুড়াতে। সেই রং বেরঙের পাতা দিয়ে বাচ্চাদেরকে দেবে নানা ধরনের হাতের কাজ করতে। আনন্দের সাথে পাতা কুড়িয়ে বাচ্চারা লেগে যায় হাতের কাজে। ওয়াল হ্যাঙ্গিং, পাতা, ছবিতে লাগানো, আরও কত কি। যারা আঁকতে ভালোবাসে তারা হেমন্তের ছবি আঁকবে। কয়েকবার
এই হাতের কাজের ক্লাসে আমি ভলেন্টিয়ার হিসেবে সাহায্য করেছি। যেভাবে প্যাটার্ন বসিয়ে রেখেছে, কিসের সাথে কি কতটুকু সেলাই করলে কিংবা পেস্ট করলে কি তৈরি হবে, সেই ফরম্যাট বানানোই আছে। এখন শুধু মাপ মতো কেটে বসানোর খেলা। একজন একটা টেকনোলজি বের করলে তা থেকে সারা জাতি কিভাবে উপকৃত হতে পারে তার উদাহরণ এই ডাসরা। নলেজ ইজ টু শেয়ার হলো এদের মটো। অক্টোবরে হ্যালোইন উপলক্ষে পুরো স্কুল রং বেরঙের কুমড়ো, স্কোয়াশ আর নানা রকম ভূত পেতের মুখ দিয়ে সাজানো হয়। স্কুল জুড়ে উৎসব। বাচ্চারা নিজেরাও কিউট কিউট ভূত সেজে স্কুলে আসে, হ্যালোইন পালন করে। ট্রিক অর ট্রিট, হ্যালোইন ইজ অল অ্যাবাউট। স্কুল শেষ হলে বাচ্চারা দল বেঁধে পাড়ায় পাড়ার বাড়ি বাড়ি যায়, ভয় দেখিয়ে পয়সা আদায় করে। অনেকেই আগে থেকে চকোলেট কিনে রাখে বাড়িতে। কিউট কিউট ভূতদের মুঠো মুঠো চকোলেট বিলায়। এই বিশ্বায়নের যুগে কোনো উৎসব থেকেই আর কেউ পিছিয়ে থাকে না। হ্যালোইন শেষ হলে শুরু হয় থ্যাঙ্কস গিভিং এর উৎসব। টার্কি রোস্ট করে পরিবার নিয়ে খাওয়া দায় থ্যাঙ্কস গিভিং উৎসব। এই করে কাটে হেমন্তের দিন। হেমন্ত শেষ হতেই চলে আসে ক্রিসমাসের সাজসজ্জা। জিঙ্গেল বেল জিঙ্গেল বেল গান বাজিয়ে স্কুলে স্কুলে ক্রিসমাস ট্রি, নানা রকম টুনি, বাল্বের আলোকসজ্জা। ক্রিসমাস উপলক্ষে বাচ্চাদের থিম দিয়ে দেয়া হয়। সেই থিম ধরে তারা নিজেরা নিজেদের ক্লাসরুম সাজায়। আর সেই ক্লাসরুম সাজানোর জিনিসও তারা নিজেরাই বানায়। থিম থাকে জুরাসিক পার্ক কিংবা এলিস ইন ওয়ান্ডারল্যান্ডস কিংবা লায়ন কিং ইত্যাদি থেকে। অনেক সময় যে সিরিজটা টেলিভিশনে খুব জনপ্রিয় কিংবা ডিজনি ওয়ার্ল্ডের যে সিনেমাটা খুব জনপ্রিয় সেটাকেই থিম করে দেয়া হয়। দেখে বুঝি এরা বাঁচে সময়ের সাথে, তার আগে কিংবা পরে নয়। নিজে করো সুকুমার বৃত্তির প্রচেষ্টা কিংবা স্বাবলম্বী করে গড়ে তোলার এই ট্রেনিংয়ের কোনো তুলনা হয় না।